ইংলিশ টিউটোরিয়াল চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজকে আমাদের ক্লাসের বিষয় হলো স্প্লিটিং। স্প্লিটিংটা কি? স্প্লিটিং হলো একটা সিম্পল, কম্পাউন্ড বা কমপ্লেক্স সেন্টেন্সকে ভেঙে দুই বা ততোধিক সিম্পল সেন্টেন্সে পরিণত করা। জয়নিংয়ে যেমন আমরা দুই বা ততোধিক বাক্যকে যুক্ত করি, স্প্লিটিংয়ের ক্ষেত্রে একটা বাক্য থেকে এক বা একাধিক বাক্য তৈরি করা হয়। আজকে আমি সিম্পল সেন্টেন্সে কিভাবে স্প্লিট করা হয় সে বিষয়ে আলোচনা করব। এই স্প্লিটিংয়ের উপর আমি আরও 3টে ভিডিও আপলোড করব। এবারে দেখো রুলস অফ স্প্লিটিং। একটা বাক্যকে স্প্লিট করতে গেলে কোন কোন বিষয়গুলো জানা দরকার। ফার্স্ট রুলটা দেখো, প্রথমে দেখতে হবে বাক্যে কটা ফাইনাইট ভার্ব আছে আর কটা নন ফাইনাইট ভার্ব আছে। নন ফাইনাইট ভার্ব বলতে পার্টিসিপল, ইনফিনিটিভ। অবশ্যই এর ব্যতিক্রমও আছে। ব্যতিক্রমটা কি? নন ফাইনাইট ভার্ব নাউন হলে বাদ দিতে হবে। এই বিষয়টা তোমাদের একটু বুঝিয়ে বলি। নন ফাইনাইট ভার্ব যদি নাউন হয়, অর্থাৎ নন ফাইনাইট ভার্বটা যদি সাবজেক্ট, অবজেক্ট, প্রিপোজিশনের অবজেক্ট রূপে বসে, তাহলে সাধারণত সেই ভার্বকে কাউন্ট করা হয় না। এক্সাম্পল দেখলে বিষয়টা তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। এবার 2 নম্বর রুলটা দেখো, নন ফাইনাইট ভার্বগুলোকে ফাইনাইট ভার্বে পরিণত করতে হবে। বাক্যে যে সমস্ত নন ফাইনাইট ভার্ব থাকবে সেগুলোকে ফাইনাইট ভার্বে রূপান্তর করতে হবে, আর ফাইনাইট ভার্বগুলো অপরিবর্তিত থাকবে। এবার 3 নম্বর রুলটা দেখো, বাক্যের সমস্ত কনজাংশন বা লিঙ্কিং ওয়ার্ডগুলোকে বাদ দিতে হবে। কনজাংশন বা লিঙ্কিং ওয়ার্ডের কাজ হলো দুই বা ততোধিক বাক্যকে যুক্ত করা, কিন্তু স্প্লিটিংয়ের ক্ষেত্রে বাক্যকে যেহেতু ভাঙা হয় তাই কোনো কনজাংশনের প্রয়োজন হয় না। এবার 4 নম্বর রুলটা দেখো, প্রতিটা নতুন বাক্যকে সিম্পল সেন্টেন্সে পরিণত করতে হবে, যার মধ্যে একটা সাবজেক্ট আর একটা ফাইনাইট ভার্ব থাকবে। 5 নম্বর দেখো, বাক্যের টেন্সের কোনো পরিবর্তন করা যাবে না। আর 6 নম্বর রুলটা দেখো, ঘটনার ক্রম অনুসারে সাজাতে হবে, অর্থাৎ যে ঘটনাটা আগে ঘটেছে তাকে আগে বসাতে হবে, আর পরবর্তী ঘটনাগুলো সিকোয়েন্স অনুযায়ী সাজাতে হবে। স্প্লিটিংয়ের ক্ষেত্রে এই 6টা রুল অবশ্যই তোমাদের মনে রাখতে হবে। প্রথমে একটা এক্সাম্পল দিয়ে দেখাবো কিভাবে সিম্পল সেন্টেন্সকে স্প্লিটিং করা যায়। বিং টায়ার্ড দ্য ট্রাভেলার স্যাট আন্ডার আ ট্রি। ক্লান্ত হয়ে পথিকটা গাছের তলায় বসে পড়ল। এই বাক্যে দেখো, বিং হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল, নন ফাইনাইট ভার্ব, আর স্যাট হচ্ছে ফাইনাইট ভার্ব। যেহেতু এই বাক্যে একটাই ফাইনাইট ভার্ব রয়েছে, সুতরাং এই বাক্যটা হচ্ছে সিম্পল সেন্টেন্স। আর এই দুটো ভার্বের সাবজেক্ট দেখো, এই ট্রাভেলার। রুল অনুযায়ী আমরা জানি এই নন ফাইনাইট ভার্বটাকে ফাইনাইট ভার্বে পরিণত করতে হবে। তার আগে আমাদের সাবজেক্টকে বসাতে হবে। তাহলে প্রথমে বসবে দ্য ট্রাভেলার, তারপরে আমাদের এই নন ফাইনাইট ভার্বটাকে ফাইনাইট ভার্বে পরিণত করতে হবে। আর এই বিং শব্দটা বি ভার্ব থেকে এসছে, সুতরাং এই নন ফাইনাইট ভার্বটা যখন আমরা ফাইনাইট ভার্বে পরিণত করব, তখন বি ভার্বের কোনো একটা ফর্ম বসাতে হবে। কোন ফর্মটা বসাবো সেটা ঠিক করতে হবে এই ভার্বটাকে দেখে। এখানে দেখো স্যাট সিম্পল পাস্টে রয়েছে, সুতরাং আমরা বি ভার্বের পাস্ট ফর্মটা বসাবো। তাহলে ওয়াশ বসে গেল, তারপরে দেখো এই টায়ার্ড অ্যাডজেক্টিভটা বসে গেল। তাহলে দেখো প্রথম বাক্যটা হয়ে গেল। পরের বাক্যে ভার্বটা দেখো ফাইনাইট ভার্বে রয়েছে, সুতরাং এই ভার্বটাকে চেঞ্জ করার কোনো প্রয়োজন নেই, এই বাক্যটাই বসে যাবে। তাহলে কি হলো? হি স্যাট আন্ডার আ ট্রি। যেহেতু ট্রাভেলারটা প্রথমেই বসে গেছে, তার পরিবর্তে দেখো এখানে হি প্রোনাউন ইউজ করা হয়েছে। তাহলে দেখো দুটোই হচ্ছে সিম্পল সেন্টেন্স। প্রথম বাক্যে দেখো ট্রাভেলার হচ্ছে সাবজেক্ট আর ওয়াশ হচ্ছে ফাইনাইট ভার্ব, তার মানে এটা সিম্পল সেন্টেন্স। আবার দ্বিতীয় বাক্যে দেখো হি হচ্ছে সাবজেক্ট আর স্যাট হচ্ছে ফাইনাইট ভার্ব, এটাও একটা সিম্পল সেন্টেন্স। এটা ছিল সিম্পল সেন্টেন্স, আর এই সিম্পল সেন্টেন্সটাকে স্প্লিট করে দুটো সিম্পল সেন্টেন্সে পরিণত হলো, আর এটাই হচ্ছে স্প্লিটিং। উচ্চ মাধ্যমিক দ্বাদশ শ্রেণী থেকে কালেক্ট করা কিছু সিম্পল সেন্টেন্সকে এখন আমি স্প্লিট করে দেখাবো। প্রথম বাক্যটা দেখো, আই নর্মালি এট উইথ মাই মাদার সিটিং অন দ্য ফ্লোর অফ দ্য কিচেন। আমি সাধারণত রান্নাঘরের মেঝেতে বসে মায়ের সঙ্গে খাওয়া দাওয়া করতাম। তোমাদের বোঝার সুবিধার জন্য আমি ভার্বগুলোকে রেড কালার দিয়েছি। এখানে দেখো আমরা দুটো ভার্ব দেখতে পাচ্ছি, একটা হচ্ছে এট আর একটা হচ্ছে সিটিং। এট হচ্ছে ফাইনাইট ভার্ব আর সিটিং হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল, তার মানে নন ফাইনাইট ভার্ব। এই ফাইনাইট ভার্বটাকে কোনো চেঞ্জ করার দরকার নেই। তার মানে আমরা একটা বাক্য লিখতে পারি, আই নর্মালি এট
উইথ মাই মাদার। তাহলে দেখো প্রথম বাক্যটা হয়ে গেল। এখানে দেখো ফাইনাইট ভার্বটাকে কোনো চেঞ্জ করা হয়নি। আবার দেখো সিটিং হচ্ছে নন ফাইনাইট ভার্ব। রুল অনুযায়ী আমরা এই নন ফাইনাইট ভার্বটাকে ফাইনাইট ভার্বে পরিণত করব। আর এই ফাইনাইট ভার্বটাকে কোন টেন্সে রাখবো সেটা ডিপেন্ড করবে এই ভার্বটার উপর। এই ভার্বটা দেখো সিম্পল পাস্টে রয়েছে, তার মানে এই ভার্বটাকে আমরা সিম্পল পাস্টে পরিণত করতে পারি। যেহেতু এখানে অতীতের দৈনিক অভ্যাসের কথা বলা হয়েছে, তার জন্য এই সিটিংয়ের জায়গায় আমরা উড সিট লিখতে পারি। তাহলে বাক্যটা কি হলো? উই উড সিট অন দ্য ফ্লোর অফ দ্য কিচেন। তাহলে দেখো দুটো সিম্পল সেন্টেন্সে পরিণত হলো। 2 নম্বর বাক্যটা দেখো, মাই ফাদার জৈনুল আবেদিন হ্যাড নাইদার মাচ ফর্মাল এডুকেশন নর মাচ ওয়েলথ। আমার বাবা জৈনুল আবেদিনের শিক্ষা কিংবা ধন দৌলত ছিল না। এখানে দেখো মাই ফাদার আর জৈনুল আবেদিন একই ব্যক্তিকে বোঝাচ্ছে। এই মাই ফাদারের অ্যাপোজিশন হলো জৈনুল আবেদিন। এক্ষেত্রে আমরা যখন স্প্লিট করব তখন এই মাই ফাদার আর অ্যাপোজিশনের মাঝখানে যে কমাটা দেখতে পাচ্ছ, এই জায়গায় আমরা বি ভার্ব ইউজ করব, আর এই কমাটার জায়গায় ফুল স্টপ ইউজ করব। তাহলে দেখো মাই ফাদার, এই সাবজেক্টটা প্রথমে বসে যাবে। তাহলে দেখো মাই ফাদার বসে গেল, আর এই কমাটার জায়গায় আমরা বি ভার্ব ইউজ করব। আর এই বি ভার্বটা কোন টেন্সে রাখবো সেটা ডিপেন্ড করছে এই ভার্বটার উপর। এখানে দেখো হ্যাড সিম্পল পাস্টে রয়েছে, তার মানে বি ভার্বটাকে আমাদের পাস্ট ফর্মে রাখতে হবে। তাহলে ওয়াস বসে গেল, আর এই কমাটার জায়গায় ফুল স্টপ ইউজ করা হলো। তাহলে দেখো প্রথম বাক্যটা হয়ে গেল মাই ফাদার ওয়াজ জৈনুল আবেদিন। তারপরে দেখো এই হ্যাড হচ্ছে ফাইনাইট ভার্ব, আর এই ফাইনাইট ভার্বটার দুটো অবজেক্ট রয়েছে। একটা হচ্ছে মাচ ফর্মাল এডুকেশন, আর আরেকটা অবজেক্ট হচ্ছে মাচ ওয়েলথ। আর এই দুটো অবজেক্টকে জয়েন করেছে নাইদার নর, এই কনজাংশনটা। এক্ষেত্রে আমরা দুভাগে স্প্লিট করতে পারি। একটা বাক্য লিখতে পারি হি হ্যাড নট মাচ ফর্মাল এডুকেশন, আর আরেকটা বাক্য লিখতে পারি হি হ্যাড নট মাচ ওয়েল। তাহলে দেখো একটা সিম্পল সেন্টেন্স ভেঙে তিনটে সিম্পল সেন্টেন্সে পরিণত করা হলো। 3 নম্বর বাক্যটা দেখো, দ্য হাই প্রিস্ট অফ রামেশ্বরম টেম্পল পক্ষী লক্ষ্মণ শাস্ত্রী ওয়াজ আ ভেরি ক্লোজ ফ্রেন্ড অব মাই ফাদার্স। রামেশ্বরম মন্দিরের প্রধান পুরোহিত পক্ষী লক্ষ্মণ শাস্ত্রী ছিলেন বাবার ঘনিষ্ঠ বন্ধু। এখানে দেখো দ্য হাই প্রিস্ট অফ রামেশ্বরম টেম্পল আর পক্ষী লক্ষ্মণ শাস্ত্রী একই ব্যক্তিকে বোঝাচ্ছে। সুতরাং এক্ষেত্রে স্প্লিট করার সময় এই কমার জায়গায় আমরা বি ভার্ব ইউজ করব, আর এই কমার জায়গায় ফুল স্টপ ইউজ করব। তাহলে দেখো প্রথমে আমাদের সাবজেক্টটা বসিয়ে নিতে হবে, দ্য হাই প্রিস্ট অফ রামেশ্বরম টেম্পল। সাবজেক্ট বসে গেল, তারপরে দেখো এই কমার জায়গায় আমাদের বি ভার্ব ইউজ করতে হবে। আর পরবর্তী ভার্বটা দেখো ওয়াস সিম্পল পাস্টে রয়েছে, সুতরাং এই জায়গায় আমরা বি ভার্বের পাস্ট ফর্ম ইউজ করব। তাহলে ওয়াস বসে গেল, তারপরে পক্ষী লক্ষ্মণ শাস্ত্রী বসে গেল, তারপরে এই কমার জায়গায় ফুল স্টপ ইউজ করা হলো। তাহলে প্রথম বাক্যটা হয়ে গেল দ্য হাই প্রিস্ট অফ রামেশ্বরম টেম্পল ওয়াস পক্ষী লক্ষ্মণ শাস্ত্রী। তারপরে দেখো এই ওয়াস হচ্ছে ফাইনাইট ভার্ব, আর এই ভার্বের সাবজেক্ট হচ্ছে এই পক্ষী লক্ষ্মণ শাস্ত্রী। সুতরাং এই জায়গায় আমরা হি ইউজ করতে পারি। তাহলে পরের বাক্যটা হয়ে গেল হি ওয়াজ আ ভেরি ক্লোজ ফ্রেন্ড অব মাই ফাদার্স। পরের বাক্য দেখো, আই অলসো রিমেম্বার পিপল ভিজিটিং আওয়ার হোম টু অফার থ্যাঙ্কস আফটার বিং কিওর। আমার এও মনে পড়ে যে অনেক লোক সুস্থ হয়ে আমাদের বাড়িতে আসতেন বাবাকে ধন্যবাদ জানানোর জন্য। এই বাক্যে দেখো আমরা তিনটে ভার্ব দেখতে পাচ্ছি, রিমেম্বার, ভিজিটিং, টু অফার। রিমেম্বার হচ্ছে ফাইনাইট ভার্ব, ভিজিটিং হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল নন ফাইনাইট ভার্ব, টু অফার হচ্ছে ইনফিনিটিভ নন ফাইনাইট ভার্ব। এই বাক্যে আরও একটা নন ফাইনাইট ভার্ব আছে, সেটা হচ্ছে বিং। কিন্তু দেখো বিং হচ্ছে এই আফটার প্রিপোজিশনের অবজেক্ট। প্রিপোজিশনের অবজেক্ট নাউন হয়, তার মানে বিংটা এখানে নাউনের কাজ করছে। আর স্প্লিটিং রুল অনুযায়ী আমরা জানি কোনো নন ফাইনাইট ভার্ব নাউনের কাজ করলে সেটাকে কাউন্ট করা যাবে না, তার জন্য এখানে কাউন্ট করা হয়নি। তাহলে দেখো এই বাক্যে তিনটে ভার্ব রয়েছে, তাহলে এই বাক্যটা থেকে আমরা তিনটে সিম্পল সেন্টেন্স বানাতে পারি। এবারে একটা জিনিস দেখো, স্প্লিটিং রুল অনুযায়ী আমরা জানি যে বাক্যগুলোকে ঘটনাক্রম অনুযায়ী সাজাতে হবে। আগে কোনো ঘটনা ঘটে, তারপরে আমরা সেই ঘটনাটাকে স্মরণ করি। তার মানে এই রিমেম্বার ভার্বটাকে আমরা শেষে ইউজ করব, আগে আমরা এই দুটো ভার্বকে ইউজ করে বাক্য বানাবো। তাহলে দেখো প্রথম ভার্বটা রয়েছে ভিজিটিং, এই ভার্বের সাবজেক্টকে পিপুল। তাহলে প্রথমে আমাদের সাবজেক্টটা বসিয়ে নিতে হবে, তাহলে পিপুল বসে গেল। আর ভিজিটিং যেহেতু নন ফাইনাইট ভার্ব, এই নন ফাইনাইট ভার্বটাকে ফাইনাইট ভার্বে পরিণত করতে হবে।
যেহেতু অতীতের দৈনিক ঘটনা বোঝাচ্ছে, সুতরাং আমরা এই জায়গায় উড ভিজিট ইউজ করতে পারি। তাহলে উড ভিজিট বসে গেল। তারপরে বাকি দেখো, বাকিটা পড়ে রয়েছে আওয়ার হোম। তাহলে প্রথম বাক্যটা কি হলো? পিপল উড ভিজিট আওয়ার হোম। এবার পরের ভার্বটা দেখো, টু অফার। এই ভার্বের সাবজেক্ট কোনটা? এই পিপল। তাহলে পিপলের পরিবর্তে আমরা দে ইউজ করতে পারি। তাহলে সাবজেক্ট দে বসে গেল। এবারে আমাদের এই নন ফাইনাইট ভার্বটাকে ফাইনাইট ভার্বে পরিণত করতে হবে। মনে রাখবে, কোনো ইনফিনিটিভকে যখন আমরা ফাইনাইট ভার্বে পরিণত করি, তখন আমরা এই ইনফিনিটিভের আগে ওয়ান্টেড ভার্বটাকে ব্যবহার করি, আর এই ইনফিনিটিভটা অপরিবর্তিত থাকে। তাহলে কি হবে? ওয়ান্টেড টু অফার। আরেকবার বলছি, কোনো ইনফিনিটিভকে যখন ফাইনাইট ভার্বে পরিণত করবে, তখন ইনফিনিটিভের আগে ওয়ান্টেড ভার্বটাকে ইউজ করবে, আর এই ইনফিনিটিভটা অপরিবর্তিত থাকবে। তাহলে কি হলো? ওয়ান্টেড টু অফার, তারপরে বাকিটা বসে গেল থ্যাঙ্কস আফটার বিং কিওর। তাহলে দ্বিতীয় বাক্যটা কি হলো? দে ওয়ান্টেড টু অফার থ্যাঙ্কস আফটার বিং কিওর। এবারে আমরা রিমেম্বার ভার্বটাকে কাজে লাগিয়ে বাক্য বানাবো। তাহলে বাক্যটা কি হতে পারে? আই অলসো রিমেম্বার দিস। তাহলে দেখো, একটা সিম্পল সেন্টেন্স থেকে তিনটে সিম্পল সেন্টেন্স তৈরি হলো। পরের বাক্য দেখো, আই হ্যাভ ইনডেভার্ড টু আন্ডারস্ট্যান্ড দ্য ফান্ডামেন্টাল ট্রুথস রিভিল টু মি বাই মাই ফাদার। বাবা যে মৌলিক সত্যগুলোকে আমার সামনে মেলে ধরেছেন তা উপলব্ধি করতে চেষ্টা করেছি। এই বাক্যে দেখো দুটো ভার্ব রয়েছে, হ্যাভ ইনডেভার্ড আর রিভিল্ড। হ্যাভ ইনডেভার্ড হচ্ছে ফাইনাইট ভার্ব, আর রিভিল্ড হচ্ছে পাস্ট পার্টিসিপল নন ফাইনাইট ভার্ব। এই বাক্যে দেখো আরও একটা নন ফাইনাইট ভার্ব আছে, টু আন্ডারস্ট্যান্ড। কিন্তু দেখো, টু আন্ডারস্ট্যান্ড হচ্ছে এই ইনডেভার্ড ভার্বের অবজেক্ট। ভার্বের অবজেক্ট নাউন হয়। আমরা জানি যে কোনো নন ফাইনাইট ভার্ব নাউনের কাজ করলে সেটাকে কাউন্ট করা যাবে না, তার জন্য এখানে কাউন্ট করা হয়নি। তাহলে দেখো, দুটো ভার্ব রয়েছে, তার মানে দুটো বাক্য বানাতে পারি। তাহলে প্রথম বাক্যটা কি হতে পারে? আই হ্যাভ ইনডেভার টু আন্ডারস্ট্যান্ড দ্য ফান্ডামেন্টাল ট্রুথস। তাহলে প্রথম বাক্যটা হয়ে গেল। দেখো, পরের ভার্বটা রয়েছে রিভিল, আর এটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব। আর এই ভার্বের সাবজেক্ট কোনটা? এই ট্রুথস। তাহলে আমরা লিখতে পারি সাচ ট্রুথস। এই সাবজেক্টটা বসে গেল। তারপরে এই নন ফাইনাইট ভার্বটাকে ফাইনাইট ভার্বে পরিণত করতে হবে। তার আগে আমরা ওয়ার বসিয়ে দিলাম, ওয়ার রিভিল। তাহলে দেখো ফাইনাইট ভার্বে পরিণত হলো। তারপরে আমরা বাকি অংশটা বসিয়ে দিলাম, টু মি বাই মাই ফাদার। তাহলে দ্বিতীয় বাক্যটা কি হলো? সাচ ট্রুথস ওয়ার রিভিল টু মি বাই মাই ফাদার। এইভাবে তোমাদের ফাইনাইট আর নন ফাইনাইট ধরে ধরে বাক্য বানাতে হবে। 5 নম্বর বাক্যটা দেখো, দ্য ওয়াটার ড্রিপিং ফ্রম হিজ ফেস দ্য বয় লুকড অ্যাট হার। ছেলেটা তার দিকে তাকালো, তার মুখ থেকে তখনও ফোঁটা ফোঁটা জল ঝরে পড়ছে। এই বাক্যে দেখো আমরা দুটো ভার্ব দেখতে পাচ্ছি, ড্রিপিং আর লুকড অ্যাট। ড্রিপিং হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল নন ফাইনাইট ভার্ব, আর লুকড অ্যাট হচ্ছে ফাইনাইট ভার্ব। এখানে দেখো ড্রিপিং, এই ড্রিপিংয়ের সাবজেক্ট কোনটা? ওয়াটার। তাহলে প্রথমে আমাদের সাবজেক্টটা বসিয়ে নিতে হবে। তাহলে দ্য ওয়াটার বসে গেল। আর ড্রিপিং দেখো নন ফাইনাইট ভার্ব, এটাকে ফাইনাইট ভার্বে পরিণত করতে হবে। তাহলে দেখো ড্রিপিংয়ের জায়গায় ওয়াজ ড্রিপিং লেখা হলো। পাস্ট কন্টিনিউয়াস টেন্স, দেখো এটা ছিল নন ফাইনাইট ভার্ব, এটা ফাইনাইট ভার্বে পরিণত হলো। তারপরে বাকি অংশটা বসে গেল, ফ্রম হিজ ফেস। তাহলে প্রথম বাক্যটা কি হলো? দ্য ওয়াটার ওয়াজ ড্রিপিং ফ্রম হিজ ফেস। পরের ভার্বটা দেখো লুকড অ্যাট, এটা দেখো ফাইনাইট ভার্ব, এটা কোনো চেঞ্জ করার দরকার নেই। তাহলে বাক্যটা যেমন ছিল তেমন বসে যাবে। তাহলে কি হবে? দ্য বয় লুকড অ্যাট হার। 6 নম্বর বাক্যটা দেখো, দ্য বয় কুড হিয়ার আদার রুমার্স লাফিং অ্যান্ড টকিং ইন দ্য লার্জ হাউস। বড় বাড়িটির অন্যান্য বাসিন্দারা যে হাসছে কথা বলছে তা ছেলেটি শুনতে পেল। এই বাক্যে দেখো তিনটে ভার্ব রয়েছে। কুড হিয়ার হচ্ছে ফাইনাইট ভার্ব, লাফিং হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল নন ফাইনাইট ভার্ব, টকিং হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল নন ফাইনাইট ভার্ব। এবারে একটা জিনিস দেখো, আগে থেকেই ঘরের বাসিন্দারা হাসছিল, কথা বলছিল, ছেলেটা পরে তা শুনতে পেয়েছিল। সুতরাং এই কুড হিয়ার এই ভার্বটাকে আমরা শেষে ইউজ করব। আগে আমরা লাফিং আর টকিং এই দুটো ভার্বকে ইউজ করে দুটো বাক্য বানাবো। তাহলে দেখো লাফিং অ্যান্ড টকিং এই দুটো ভার্বেরই দেখো সাবজেক্ট হচ্ছে আদার রুমার্স। তাহলে দেখো প্রথমে আমরা সাবজেক্টটা বসিয়ে নেব, আদার রুমার্স। আদার রুমার্স বসে গেল। তারপরে দেখো রয়েছে লাফিং, এটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব। এই নন ফাইনাইট ভার্বটাকে আমাদের ফাইনাইট ভার্বে পরিণত করতে হবে। তাহলে লাফিংয়ের জায়গায় আমরা নিয়ে এলাম ওয়ার লাফিং। দেখো পাস্ট কন্টিনিউয়াস টেন্স ইউজ করা হলো। নন ফাইনাইট ভার্বটা ফাইনাইট ভার্বে পরিণত হলো। তারপরে আমরা বাকি অংশটা বসিয়ে দিলাম, ইন দ্য লার্জ হাউস। তারপরে দেখো আরেকটা ভার্ব রয়েছে টকিং,
এরও সাবজেক্ট দেখো আদার রুমার, এই আদার রুমার আমরা ইউজ না করে এই জায়গায় আমরা দে ইউজ করব। তাহলে কী হয়ে গেল, দে ওয়ার অলসো টকিং দেয়ার। তাহলে দেখো দুটো ভার্ব ইউজ হয়ে গেল। তারপরে একটা ভার্ব পড়ে রয়েছে কুড হিয়ার, তাহলে এই ভার্বটাকে আমরা ইউজ করে একটা বাক্য বানাতে পারি। তাহলে কি হবে, দ্য বয় কুড হিয়ার দেম। তাহলে দেখো এই সিম্পল সেন্টেন্সটা ভেঙে তিনটে সিম্পল সেন্টেন্সে পরিণত হলো। 7 নম্বর বাক্যটা দেখো, অল দ্য আনসার্স বিং ডিফারেন্ট দ্য জার এগ্রিড উইথ নান অফ দেম। সমস্ত উত্তর আলাদা হওয়ার ফলে যার সেগুলির কোনোটার সাথেই একমত হতে পারলেন না। এই বাক্যে দেখো দুটো ভার্ব রয়েছে, বিং হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল নন ফাইনাইট ভার্ব, আর এগ্রিড হচ্ছে ফাইনাইট ভার্ব। তাহলে প্রথম ভার্বটা হচ্ছে বিং, এর সাবজেক্ট কোনটা, অল দ্য আনসার্স। প্রথমে আমাদের সাবজেক্টটা বসিয়ে নিতে হবে, তাহলে সাবজেক্টটা বসে গেল। এবারে আমাদের এই নন ফাইনাইট ভার্বটাকে ফাইনাইট ভার্বে পরিণত করতে হবে। বিংকে যখন আমরা ফাইনাইট ভার্বে পরিণত করব তখন বি ভার্বের কোনো ফর্ম বসাতে হবে। কোন ফর্মটা বসাবো সেটা ডিসাইড করবে এই ভার্বটাকে দেখে। এখানে দেখো এগ্রিড সিম্পল পাস্টে রয়েছে, তার মানে বি ভার্বের আমাদের পাস্ট ফর্মকে বসাতে হবে। তাহলে এখানে ওয়ার বসানো হলো, যেহেতু সাবজেক্ট প্লুরাল তার জন্য ওয়ার বসানো হলো। তারপরে দেখো বাকি অংশটুকু বসানো হলো ডিফারেন্ট। তাহলে প্রথম বাক্যটা কি হলো, অল দ্য আনসার্স ওয়ার ডিফারেন্ট। তারপরে পরবর্তী ভার্বটা দেখো এগ্রি, এটা দেখো ফাইনাইট ভার্ব, এটাকে কোনো চেঞ্জ করার দরকার নেই, সুতরাং বাক্যটা যেমন ছিল তেমন বসে যাবে। কি হবে, দ্য জার এগ্রিড উইথ নান অফ দেম। এখানে দেখো এগ্রিড ভার্বের সাবজেক্ট হচ্ছে জার। 8 নম্বর বাক্যটা দেখো, বাট স্টিল উইশিং টু ফাইন্ড দ্য রাইট আনসার্স টু হিজ কোয়েশ্চেন্স হি ডিসাইডেড টু কনসাল্ট আ হারমিট ওয়াইডলি রিনাউন্ড ফর হিজ উইজডম। কিন্তু তবুও তার প্রশ্নগুলি সঠিক উত্তর পাবার ইচ্ছায় তিনি ঠিক করলেন একজন সাধু যিনি জ্ঞানের জন্য ব্যাপকভাবে খ্যাত তার সঙ্গে পরামর্শ করার। এই বাক্যের শুরুতেই দেখো বাট কনজাংশন রয়েছে, এই কনজাংশনটা তোমাদের তুলে দিতে হবে। আর এই বাক্যে দেখো তিনটে ভার্ব রয়েছে, উইশিং হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল নন ফাইনাইট ভার্ব, ডিসাইডেড হচ্ছে ফাইনাইট ভার্ব, আর রিনাউন্ড হচ্ছে পাস্ট পার্টিসিপল নন ফাইনাইট ভার্ব। তাছাড়াও দেখো আরও দুটো নন ফাইনাইট ভার্ব আছে, টু ফাইন্ড আর টু কনসাল্ট। কিন্তু দেখো টু ফাইন্ড হচ্ছে এই উইশ ভার্বের অবজেক্ট, আবার দেখো টু কনসাল্ট হচ্ছে এই ডিসাইড ভার্বের অবজেক্ট। ভার্বের অবজেক্ট সাধারণত নাউন হয়, তার মানে এই ভার্বগুলোকে আমাদের কাউন্ট করা যাবে না। তাহলে দেখো তিনটে ভার্ব রয়েছে, তার মানে আমরা তিনটে বাক্য তৈরি করতে পারি। প্রথম ভার্বটা হচ্ছে উইশিং, আর এই ভার্বের সাবজেক্ট দেখো হি, তার মানে সাবজেক্টটা প্রথমে বসাতে হবে। তাহলে দেখো হি বসে গেল। তারপরে দেখো উইশিং রয়েছে, এই নন ফাইনাইট ভার্বটাকে আমাদের ফাইনাইট ভার্বে পরিণত করতে হবে। পরবর্তী ভার্বটা দেখো ডিসাইডেড সিম্পল পাস্টে আছে, তার মানে এটাকে আমরা পাস্ট ফর্মে লিখতে পারি। তাহলে উইশড লেখা হলো, তারপরে দেখো বাকি অংশটা বসিয়ে দেওয়া হলো, টু ফাইন্ড দ্য রাইট আনসার্স টু হিজ কোয়েশ্চেন্স। তাহলে প্রথম বাক্যটা কি হলো, হি স্টিল উইশড টু ফাইন্ড দ্য রাইট আনসার্স টু হিজ কোয়েশ্চেন্স। এবার পরবর্তী ভার্বটা দেখো ডিসাইডেড, এটা দেখো ফাইনাইট ভার্ব, কোনো রকম চেঞ্জ করার দরকার নেই, তাহলে এই বাক্যটা যেমন ছিল তেমন বসে যাবে। কি হবে, হি ডিসাইডেড টু কনসাল্ট আ হারমিট। এবার পরবর্তী ভার্বটা দেখো রিনাউন্ড, এটা দেখো নন ফাইনাইট ভার্ব। একটা জিনিস দেখো এখানে দেখো ওয়াইডলি রিনাউন্ড ফর হিজ উইজডম, এই অংশটুকু আসলে এই হারমিটকে ডেসক্রাইব করা হয়েছে, সুতরাং এই হারমিট আর এই ডেসক্রিপশানের মাঝখানে যে কমা ইউজ করা হয়েছে এই জায়গায় আমরা বি ভার্ব ইউজ করব। আর যেহেতু পাস্ট ফর্মের ঘটনা, সুতরাং এই জায়গায় আমরা বি ভার্বের ওয়াস ফর্ম ইউজ করব। তাহলে কি হবে, দ্য হারমিট ওয়াস ওয়াইডলি রিনাউন্ড ফর হিজ উইজডম। এখানে দেখো এই কমার জায়গায় ওয়াস ইউজ করা হয়েছে। তাহলে দেখো একটা সিম্পল সেন্টেন্স থেকে আমরা তিনটে সিম্পল সেন্টেন্স বানালাম। 9 নম্বর বাক্যটা দেখো, হ্যাভিং টেকেন লিভ অফ দ্য ওন্ডেড ম্যান দ্য জার ওয়েন্ট আউট ইনটু দ্য পোর্চ অ্যান্ড লুকড অ্যারাউন্ড ফর দ্য হারমিট। আহত লোকটির কাছ থেকে বিদায় নিয়ে যার বাইরের উঠোনে বেরিয়ে এলেন এবং সাধুকে খোঁজার জন্য চারিদিকে তাকালেন। এই বাক্যে আমরা তিনটে ভার্ব দেখতে পাচ্ছি। হ্যাভিং টেকেন হচ্ছে পারফেক্ট পার্টিসিপল নন ফাইনাইট ভার্ব, ওয়েন্ট আউট হচ্ছে ফাইনাইট ভার্ব, আর লুকড অ্যারাউন্ড হচ্ছে ফাইনাইট ভার্ব। প্রথম ভার্বটা হচ্ছে হ্যাভিং টেকেন, এই ভার্বের সাবজেক্ট হচ্ছে দ্য জার, তাহলে প্রথমে আমাদের সাবজেক্টকে বসাতে হবে। তাহলে দেখো দ্য জার সাবজেক্ট বসে গেল। এবারে আমাদের এই নন ফাইনাইট ভার্বটাকে ফাইনাইট ভার্বে পরিণত করতে হবে। পরবর্তী ভার্বগুলো দেখো ওয়েন্ট আউট, লুকড অ্যারাউন্ড, এগুলো সিম্পল পাস্টে আছে, সুতরাং এই নন ফাইনাইট ভার্বটাকেও আমরা পাস্ট ফর্মে করব। তাহলে দেখো টেক,
এই টেক ভার্বের পাস্ট ফর্ম হয় টুক, তাহলে টুক বসানো হলো। তাহলে দেখো হ্যাভিং টেকেন এটা ছিল নন ফাইনাইট ভার্ব, এটাকে ফাইনাইট ভার্বে পরিণত করা হলো টুক। তারপরে বাকি অংশটা বসে গেল লিভ অফ দ্য ওন্ডেড ম্যান। তাহলে প্রথম বাক্যটা কি হলো? দ্য জার টুক লিভ অফ দ্য ওন্ডেড ম্যান। তারপরে পরবর্তী ভার্বটা দেখো ওয়েন্ট আউট, এটা হচ্ছে ফাইনাইট ভার্ব আর এই ভার্বের সাবজেক্ট হচ্ছে জার। তাহলে দেখো দ্বিতীয় বাক্যটা হবে দ্য জার ওয়েন্ট আউট ইনটু দ্য পোর্চ। এবার পরবর্তী ভার্বটা দেখো লুকড অ্যারাউন্ড, এটাও ফাইনাইট ভার্ব আর এই ভার্বের সাবজেক্ট হচ্ছে জার। আর বারবার জার শব্দটা ইউজ না করে আমরা তার জায়গায় হি ইউজ করতে পারি। তাহলে দেখো তৃতীয় বাক্যটা হবে হি লুকড অ্যারাউন্ড ফর দ্য হারমিট। 10 নম্বর বাক্যটা দেখো আই ফেসড ইট মেকিং আ প্রিটেন্স অফ স্টাডিং দ্য ল্যান্ডস্কেপ। আমি জানলার মুখোমুখি হয়ে বাইরের দৃশ্যপট নিরীক্ষণ করার ভান করলাম। এই বাক্যে আমরা দুটো ভার্ব পাচ্ছি, ফেসড আর মেকিং। ফেসড হচ্ছে ফাইনাইট ভার্ব আর মেকিং হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল নন ফাইনাইট ভার্ব। তাছাড়াও দেখো আরেকটা ভার্ব রয়েছে স্টাডিং, কিন্তু দেখো স্টাডিং হচ্ছে এই অফ প্রিপোজিশনের অবজেক্ট, প্রিপোজিশনের অবজেক্ট নাউন হয়, তার জন্য এই ভার্বটাকে কাউন্ট করা যাবে না। তাহলে দেখো প্রথম ভার্বটা হচ্ছে ফেসড, এটা হচ্ছে ফাইনাইট ভার্ব, এটার কোনো রকম চেঞ্জ করার দরকার নেই। এই ভার্বের সাবজেক্ট হচ্ছে আই, তাই প্রথম বাক্যটা হবে আই ফেসড ইট। তারপরের ভার্বটা দেখো মেকিং, এটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব। এই ভার্বের সাবজেক্ট দেখো আই, তাই সাবজেক্ট বসানো হলো আই। তারপরে দেখো এই নন ফাইনাইট ভার্বটাকে আমাদের ফাইনাইট ভার্বে পরিণত করতে হবে। প্রথম ভার্বটা দেখো ফেসড, সিম্পল পাস্টে রয়েছে, সুতরাং এটাকেও আমরা সিম্পল পাস্টে রাখবো। তাহলে কী হবে? মেড। তারপরে দেখো বাকি অংশটা বসে গেল। তাহলে দ্বিতীয় বাক্যটা কী হলো? আই মেড আ প্রিটেন্স অফ স্টাডিং দ্য ল্যান্ডস্কেপ। 11 নম্বর বাক্যটা দেখো আ ম্যান গেটিং ইনটু দ্য কম্পার্টমেন্ট স্ট্যামার্ড অ্যান্ড অ্যাপোলজি। একজন লোক কামরায় ঢুকে তোতলামি করে ক্ষমা চাইল। এই বাক্যে আমরা দুটো ভার্ব পাচ্ছি, গেটিং ইনটু আর স্ট্যামার্ড। গেটিং ইনটু হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল নন ফাইনাইট ভার্ব আর স্ট্যামার্ড হচ্ছে ফাইনাইট ভার্ব। তাহলে প্রথম ভার্বটা হচ্ছে গেটিং ইনটু। এই ভার্বের সাবজেক্ট দেখো আ ম্যান, তাহলে প্রথমে সাবজেক্টটা বসাতে হবে। তাহলে দেখো আ ম্যান বসানো হলো। তারপরে আমাদের এই নন ফাইনাইট ভার্বটাকে ফাইনাইট ভার্বে পরিণত করতে হবে। পরবর্তী ভার্বটা দেখো স্ট্যামার্ড, দেখো সিম্পল পাস্টে আছে, সুতরাং এটাকেও আমরা সিম্পল পাস্টে রাখবো। তাহলে কী হবে? গট ইনটু। তারপরে বাকি অংশটা বসানো হলো দ্য কম্পার্টমেন্ট। তাহলে প্রথম বাক্যটা কী হলো? আ ম্যান গট ইনটু দ্য কম্পার্টমেন্ট। তার পরবর্তী ভার্বটা দেখো স্ট্যামার্ড, এটা দেখো ফাইনাইট ভার্ব, সুতরাং এটাকে চেঞ্জ করার দরকার নেই। এই ভার্বের সাবজেক্ট হচ্ছে এই ম্যান, সুতরাং এই ম্যানের পরিবর্তে আমরা হি ইউজ করতে পারি। তাহলে কী হবে? হি স্ট্যামার্ড অ্যান অ্যাপোলজি। 12 নম্বর বাক্যটা দেখো আই ওয়াজ প্রিপেয়ার টু সিট দেয়ার ফর অলমোস্ট এনি লেন্থ অফ টাইম জাস্ট টু লিসন টু হার টকিং। আমি শুধুমাত্র তার কথা শোনার জন্য যে কোনো সময় ধরে সেখানে বসে থাকতে প্রস্তুত ছিলাম। এই বাক্যে আমরা দুটো ভার্ব দেখতে পাচ্ছি, ওয়াজ হচ্ছে ফাইনাইট ভার্ব আর টু লিসন হচ্ছে ইনফিনিটিভ নন ফাইনাইট ভার্ব। তাছাড়াও আর একটা ভার্ব আছে টকিং, কিন্তু দেখো এই টকিং হচ্ছে এই টু প্রিপোজিশনের অবজেক্ট, তার জন্য এই ভার্বটাকে ধরা হবে না। তাহলে দেখো প্রথম ভার্বটা হচ্ছে ওয়াজ ফাইনাইট ভার্ব আর এর সাবজেক্ট হচ্ছে আই, সুতরাং প্রথম বাক্যটা আমরা লিখতে পারি আই ওয়াজ প্রিপেয়ার টু সিট দেয়ার ফর অলমোস্ট এনি লেন্থ অফ টাইম। প্রথম বাক্যটা হয়ে গেল। তারপরে পরের ভার্বটা দেখো টু লিসন, এটা হচ্ছে ইনফিনিটিভ নন ফাইনাইট ভার্ব আর এই ভার্বের সাবজেক্টও দেখো এই আই, তাই সাবজেক্টটা বসে গেল আই। আর দেখো টু লিসন ইনফিনিটিভ, এই নন ফাইনাইট ভার্বটাকে ফাইনাইট ভার্বে পরিণত করতে গেলে আমি আগেই বলেছিলাম ইনফিনিটিভের আগে ওয়ান্টেড ভার্বটাকে জুড়ে দিতে হবে। তাহলে কি হয়ে গেল? ওয়ান্টেড টু লিসন টু হার টকিং। তাহলে দ্বিতীয় বাক্যটা কি হলো? আই জাস্ট ওয়ান্টেড টু লিসন টু হার টকিং। 13 নম্বর বাক্যটা দেখো ইট ওয়াজ আ ফেয়ারলি লার্জ পাক্কা হাউস মেড অফ লাইমস্টোন অ্যান্ড ব্রিক অন দ্য মক স্ট্রিট ইন রামেশ্বরম। বেশ বড়সড় পাকা বাড়িটি রামেশ্বরমে মক স্ট্রিটে চুনাপাথর ও ইট দিয়ে তৈরি ছিল। এই বাক্যে আমরা দুটো ভার্ব পাচ্ছি, ওয়াজ হচ্ছে ফাইনাইট ভার্ব আর মেড হচ্ছে পাস্ট পার্টিসিপল নন ফাইনাইট ভার্ব। প্রথম ভার্বটা হচ্ছে ফাইনাইট ভার্ব, তাই কোনো রকম চেঞ্জ করার দরকার নেই। তাহলে প্রথম বাক্যটা হবে ইট ওয়াজ আ ফেয়ারলি লার্জ পাক্কা হাউস। তাহলে প্রথম বাক্যটা হয়ে গেল। দ্বিতীয় বাক্যে ভার্ব দেখো মেড, এটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব। আবার দেখো মেড অফ লাইমস্টোন অ্যান্ড ব্রিক,
এই অংশটুকু আসলে এই হাউস নাউনটাকে ডেসক্রাইব করছে। সুতরাং এই হাউস নাউনটা আর তার ডেসক্রিপশানে মাঝখানে যে কমাটা দেখতে পাচ্ছ, এই জায়গায় আমাদের বি ভার্ব ইউজ করতে হবে। যেহেতু এটা পাস্টের ঘটনা, তার জন্য আমরা বি ভার্বের পাস্ট ফর্ম ইউজ করব। তাহলে কি হবে? ইট ওয়াজ মেড অফ লাইমস্টোন অ্যান্ড ব্রিক। দেখো এই হাউসের পরিবর্তে এখানে ইট ইউজ করা হয়েছে। আবার দেখো অন দ্য মক স্ট্রিট ইন রামেশ্বরম, এই অংশটুকুও দেখো এই হাউসকে ডেসক্রাইব করছে, এই হাউস নাউনের লোকেশানটাকে ডেসক্রাইব করছে। সুতরাং এই হাউস নাউনটা আর এই ডেসক্রিপশানের মাঝখানে যে এই কমাটা ব্যবহার করা হয়েছে, এই জায়গায় আমরা বি ভার্ব ইউজ করব, বি ভার্বের পাস্ট ফর্ম ইউজ করব। তাহলে কি হবে? প্রথমে সাবজেক্টটা বসাতে হবে। এখানে হাউসের পরিবর্তে ইট রাখা হয়েছে। তাহলে দেখো ইট ওয়াজ অন দ্য মক স্ট্রিট ইন রামেশ্বরম। তাহলে 3টে বাক্য হয়ে গেল। 14 নম্বর বাক্যটা দেখো, মাই মাদার্স লিনিয়েজ ওয়াজ দ্য মোর ডিস্টিংগুইশড ওয়ান অফ আর ফরবেয়ার্স হ্যাভিং বিন বিস্টোড দ্য টাইটেল অফ বাহাদুর বাই দ্য ব্রিটিশ। আমার মায়ের ছিল তুলনামূলকভাবে উচ্চ বংশ, কেননা মায়ের এক পূর্বপুরুষকে ব্রিটিশরা বাহাদুর উপাধিতে সম্মানিত করেছিলেন। এই বাক্যে আমরা দুটো ভার্ব পাচ্ছি, একটা হচ্ছে ওয়াস আর আরেকটা হচ্ছে হ্যাভিং বিন বিস্টোড। ওয়াস হচ্ছে ফাইনাইট ভার্ব আর হ্যাভিং বিন বিস্টোড এটা হচ্ছে পারফেক্ট পার্টিসিপলের প্যাসিভ স্ট্রাকচার, তার মানে এটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব। প্রথম ভার্বটা হচ্ছে ফাইনাইট ভার্ব, তাই এই ভার্বটাকে কোনো চেঞ্জ করার দরকার নেই। আর এই ভার্বের সাবজেক্ট হচ্ছে মাই মাদার্স লিনিয়েজ। সুতরাং প্রথম বাক্যটা হবে মাই মাদার্স লিনিয়েজ ওয়াজ দ্য মোর ডিস্টিংগুইশড। তাহলে প্রথম বাক্যটা হয়ে গেল। দ্বিতীয় ভার্বটা দেখো, হ্যাভিং বিন বিস্টোড, এই ভার্বের সাবজেক্ট দেখো ওয়ান অফার ফোর বেয়ার্স, এই অংশটুকু হচ্ছে সাবজেক্ট। তাহলে সাবজেক্টটা প্রথমে বসে যাবে। তাহলে দেখো সাবজেক্টটা বসে গেল। তারপরে দেখো হ্যাভিং বিন বিস্টোড, এটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব। এই নন ফাইনাইট ভার্বটাকে আমাদের ফাইনাইট ভার্বে পরিণত করতে হবে। এই ভার্বটার ঘটনা দেখো এই ভার্বের আরও আগে ঘটেছে, আরও অতীতের ঘটনা, অতীতেরও অতীতের ঘটনা। সুতরাং এই জায়গায় আমরা হ্যাড বিন বিস্টোড ইউজ করতে পারি। তাহলে দেখো হ্যাড বিন বিস্টোড, তারপরে বাকি অংশটা বসে গেল। 15 নম্বর বাক্যটা দেখো, দ্য জার ওয়াজ ভেরি গ্ল্যাড টু হ্যাভ মেড পিস উইথ ইস এনিমি সো ইজিলি। যার তার শত্রুর সাথে, এখানে দেখো শত্রু বানানটা ভুল আছে, যার তার শত্রুর সাথে এত সহজে শান্তি স্থাপন করতে পেরে খুব খুশি হয়েছিল। এই বাক্যে আমরা দুটো ভার্ব দেখতে পাচ্ছি। ওয়াস হচ্ছে ফাইনাইট ভার্ব আর টু হ্যাভ মেড এটা হচ্ছে পারফেক্ট ইনফিনিটিভ স্ট্রাকচার, তার মানে এটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব। প্রথম ভার্বটা হচ্ছে ফাইনাইট ভার্ব আর এই ভার্বের সাবজেক্ট হচ্ছে দ্য জার। সুতরাং প্রথম বাক্যটা আমরা লিখতে পারি দ্য জার ওয়াজ ভেরি গ্ল্যাড, প্রথম বাক্যটা হয়ে গেল। আবার দ্বিতীয় ভার্বটা দেখো টু হ্যাভ মেড আর এই ভার্বের সাবজেক্ট দেখো দ্য জার। সুতরাং প্রথম বাক্যে যেহেতু জারকে সাবজেক্ট হিসেবে বসানো হয়েছে, সুতরাং দ্বিতীয় বাক্যে এই জারের পরিবর্তে হিকে সাবজেক্ট হিসেবে বসানো হলো। তারপরে দেখো টু হ্যাভ মেড এটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব। এই নন ফাইনাইট ভার্বটাকে আমাদের ফাইনাইট ভার্বে পরিণত করতে হবে। যেহেতু প্রথম ভার্বটা দেখো সিম্পল পাস্টে আছে, সুতরাং এই নন ফাইনাইট ভার্বটাকেও আমরা সিম্পল পাস্টে রাখবো। তাহলে কি হবে? মেড পিস। এখানে দেখো টু হ্যাভ মেড ছিল, সেটা হয়ে গেল মেড পিস। দেখো নন ফাইনাইট ভার্বটা ফাইনাইট ভার্বে পরিণত হলো, তারপরে বাকি অংশটা যেমন ছিল বসে যাবে। তাহলে দ্বিতীয় বাক্যটা কি হলো? হি মেড পিস উইথ ইস এনিমি সো ইজিলি। স্প্লিটিংগুলো প্রশ্ন সহ দেওয়া হলো, ইচ্ছা করলে তোমরা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। পরবর্তী ক্লাসে অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব মডিফায়ার হিসেবে সিম্পল সেন্টেন্সে থাকলে কিভাবে স্প্লিটিং করতে হয় সেটা দেখাবো। আজকের ক্লাসটা এই পর্যন্তই, আবার নেক্সট ক্লাসে দেখা হবে। বাই।